নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি গতকালের একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলতে চেয়েছিলাম যে ভোটে বিপর্যয়ের পরে বিজেপি থেকে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন অনেকটাই বলা যায় গৃহযুদ্ধটা চলছে, কিন্তু সেটা একটু চাপা আছে ভিতরে এবং সেগুলো আস্তে আস্তে প্রকাশ্যে আসবে। কারণ হচ্ছে দিলীপ ঘোষ সৌমিত্র খানের পরে জগন্নাথ সরকার রানাঘাটের যে বিজয়ী সাংসদ বা রানাঘাটের বিজয়ী প্রার্থী বিজেপির, তিনিও বেসুরো কথাবার্তা বলা শুরু করেছেন লোকসভা ভোটে জেতার পরে, এবং হচ্ছে লক্ষ্যটা হচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্বের দিকে। একইভাবে শুক্রবার দিন কৃষ্ণনগরে হেরে যাওয়া রাজমাতা কোট আনকোট অমৃতা রায়, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে দলের নেতাদের কথা শুনে তার নাকি ভরাডুবি হয়েছে। তিনি নিজের মতো করে ভোট লড়লে তিনি ভালো করতেন, এবং টাকা পয়সা নিয়ে তিনি অভিযোগ তুলেছেন যে ভোটে খরচার বিষয়ে তিনি অনেক কিছুই তাকে অন্ধকারে রেখে করা হয়েছে টাকা পয়সার বিষয়টা, এবং অনেক জায়গাতে টাকা পয়সা তাকে দিয়ে চেক টেকে সই করে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে খরচ হয়নি, কোথায় কি হয়েছে তিনি জানতেন না, এবং তাকে অন্ধকারে এগুলো করার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন, এবং তিনি জানিয়েছেন যে তিনি বিজেপি নেতৃত্বকে জানাবেন। তবে রাজনীতি এক্ষুনি ছেড়ে দিচ্ছেন কিনা সেটা স্পষ্ট করেননি। তো যাই হোক, এখন এরকম ভাবে আস্তে আস্তে শুরু হচ্ছে, কিন্তু যেটা খুব সাংঘাতিক সেটা হচ্ছে যে ভিতরে ভিতরে দলের ভিতরে শুভেন্দু এবং শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী অনুগামীরা ছাড়া বাকি যারা আছেন দলে, তারা সবাই কিন্তু এখন শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন এই ভোট বিপর্যয়ের জন্য। কারণ তাদের মত যে দল বা দিল্লির নেতারা, বিশেষ করে অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, এরা যেভাবে শুভেন্দুকে এবারের নির্বাচনে পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন, শুভেন্দু সেটা ফলাফলের বিষয়ে ব্যর্থ হয়েছেন। এখন শুভেন্দু অনেক কিছু বলতে চেষ্টা করছেন যে গতবারের যে আসলে সবটাই 21 সালের সঙ্গে তিনি তুলনা করছেন, যে 21 সালের মতো প্রায় ভোট পেয়েছি, 90টা 92টা বিধানসভা ক্ষেত্রে, 21 সালে যে 77টা বিধানসভায় জিতেছি, কিন্তু 92টা বিধানসভার ক্ষেত্র এবারও জয়লাভ করেছে, কিন্তু 19 সালে যে 121টা বিধানসভার ক্ষেত্রে জয়লাভ করেছে 19 সালের লোকসভা ভোটের সঙ্গে কম্পেয়ার তিনি করছেন না। কারণ হচ্ছে বিধানসভা ভোট একটা অন্য আঙ্গিকে হয়, আপনারা জানেন। 21 সালে এ রাজ্য সরকারকে গঠন করবে তাই নিয়েই ভোট ছিল, কিন্তু এবার কেন্দ্রে নির্বাচন, নরেন্দ্র মোদী সরকার ফিরবে কিনা, নরেন্দ্র মোদী সরকার পুনরায় ক্ষমতায় আসবে কিনা, সেই নির্বাচন ছিল। 19-এর 18টা আসন, সেখান থেকে আসন কমেছে, কিন্তু 19-এর বিধানসভা ক্ষেত্রে যতগুলোতে জয়ী হয়েছিল বিজেপি তার থেকে কমেছে। 19-এ যে শতাংশে ভোট পেয়েছিল বিজেপি, সেই শতাংশের হিসাবে অনেকটাই কমেছে। কিন্তু কম্পেয়ার হচ্ছে 21-এ হেরে যাওয়ার পরিসংখ্যানটার সঙ্গে, যেখানে 21 সালে হেরে গিয়েছিল 77 আসন পেয়ে বিধানসভায়, ভোট শতাংশের সঙ্গেও কম্পেয়ার করা হচ্ছে, 77 আসনের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু 19 সালের লোকসভা ভোটের সঙ্গে শুভেন্দু অধিকারী কম্পেয়ার করছেন না। এটা বিজেপির নেতারা ভিতরে যারা আছেন রাজ্য কমিটিতে বা বিভিন্ন জেলাতে, তারাও বুঝতে পারছেন। এসব সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ হচ্ছে তাদের বক্তব্য শুভেন্দু অনেক বড় বড় লম্বা চড়া বুকনি মেরেছিলেন, কিন্তু ভোটের ফলাফলের পরে হচ্ছে তিনি কার্যত ঘরে ঢুকে গেছেন, মেদিনীপুরেই রয়েছেন কয়েকটা দিন। তো এইরকম অবস্থাতে এখন দিলীপ ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন যে তাকে কাটিবাজি করা হয়েছে, ইঙ্গিত শুভেন্দুর দিকে, কাটিবাজি করে তাকে হারানো হয়েছে। আসন বদলে শুধু হারানো হয়নি, মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গিয়েছে। তো দিলীপের প্রতি অনেকটাই সহানুভূতিশীল সুকান্ত মজুমদার। তিনি দিলীপ ঘোষের কথা সূত্র ধরেই মিডিয়াকে বলেছিলেন যে দিলীপদার সঙ্গে সাবোতাজ হয়েছে, এটা তিনি মানেন না, কিন্তু দিলীপ দাকে ভেবেছিলেন যে আসন পরিবর্তন হলো, তিনি লড়াকু নেতা, তিনি জিতে আসবেন, তাই তিনি হারাতে কিছুতেই তারা মেনে নিতে পারছেন না, এটা সুকান্ত মজুমদার বলেছেন। এবং সুকান্ত মজুমদার একইভাবে, যেহেতু তিনি রাজ্য সভাপতি, তিনি হারের দায় নিজে নিয়েছেন। কারণ হচ্ছে তিনি বলেছেন যে রাজ্য সভাপতি হিসেবে তাকে হারের দায় নিতে হবে এবং তিনি পরবর্তীকালে বিশ্লেষণ করতে হবে। তো এখন শোনা যাচ্ছে যে যে কারণগুলো বিজেপির রাজ্য নেতারা ইতিমধ্যে শুভেন্দুকে নিশানা করা শুরু করেছে, যে প্রার্থী তালিকাতে শুভেন্দুকে ম্যাক্সিমাম হচ্ছে ক্ষমতা দেওয়া হয়েছিল, 22-23 জন প্রার্থী 42 জনের মধ্যে শুভেন্দু চয়েস করেছিলেন, সেখানে ভুলভাল প্রার্থী চয়েস হয়েছে বলে তারা এখন অভিযোগ করছে যে রেখা পাত্রকে বসিরহাটে কেন টিকিট দেওয়া হলো। রেখা পাত্র আন্দোলন করেছে, সেই আন্দোলনের যে ফসল বিজেপি পেয়েছে, অন্তত স্টিং অপারেশনের আগে পর্যন্ত। প্রথম 3টে দফা 10টা আসনে ভোটও হয়ে গেছিল এই রাজ্যে, কিন্তু ওকে প্রার্থী করার কোনো মানে ছিল না, সেখানে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে প্রার্থী করলে ভালো হতো। কৃষ্ণনগর একই ব্যাপার ছিল,
আর বসিরহাট যদিও জেতা সম্ভাবনা বিজেপির ছিল না, কিন্তু অনেকেই বলছে যে কৃষ্ণনগর আসনে দলের একটা সম্ভাবনা ছিল, কিন্তু ওই রাজমাতা শুভেন্দু রাজমাতা ধরতে গিয়ে কৃষ্ণনগর আসনটাকে ডুবিয়ে দিয়েছে। কারণ এই রাজ্যে এসব রাজমাতা এসব চলে না, রাজ পরিবারের গৃহবধূ এসব চলে না। ওখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দিলে সেখানে লড়াই ভালো হতো এবং জিতেও আসতে পারতো, এরকম একটা সম্ভাবনা ছিল। একইভাবে তারা সেই সব নেতাদের বক্তব্য যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানো হয়েছে ঠিকই, তাকে দুর্গাপুর বর্ধমান আসানসোলে যে দুর্গাপুর বর্ধমানে আনা হয়েছিল, কিন্তু দুর্গাপুর বর্ধমানে বর্তমান যে বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলিওয়ালাকে অনেক আগেই আসানসোলে তাহলে টিকিট দেওয়া হলো না কেন? তাহলে তিনি অনেকটা সময় পেতেন। সুরেন্দ্র সিং আলিওয়ালা বুঝতেই পারছিলেন না তিনি আদৌ টিকিট পাবেন কিনা, দুর্গাপুর বর্ধমানে পাবেন না আসানসোলে, না কাউকে টিকিটই দেওয়া হবে না। তিনি অযথা তাকে সময় নষ্ট করা হয়েছে, শেষ দিকে তার নাম ঘোষণা হয়েছে। আসানসোল আর ডায়মন্ড হারবার আপনারা জানেন যে দীর্ঘদিন নাম আটকে ছিল, এবং ডায়মন্ড হারবার তো প্রায় 15-20 দিন আগে, যদিও ডায়মন্ড হারবারে বিজেপির কেউই শুভেন্দু অধিকারী বা সুকান্ত দাঁড়ালো জিততেন না, কিন্তু তবুও তাদের বক্তব্য যে অনেক আসনই ডায়মন্ড হারবারে যখন দেরি করা হয়েছে, তা শুভেন্দু অধিকারী যদি মনে করতেন যে বা কেন্দ্রীয় নেতৃত্ব যদি শুভেন্দুর কথাতেই প্রার্থীপদ দেবে, তাহলে সেগুলো কেন আগে দেওয়া হলো না? বা এইসব প্রার্থীপদ দেওয়ার ক্ষেত্রে শুভেন্দু যেসব এক্সপেরিমেন্ট করেছে সেগুলো একটাও কাজ করেনি, এবং জেতা আসনগুলো 8খানা জেতা আসন হেরে গিয়েছে। শুধুমাত্র তাদের সাফল্য বলতে পূর্ব মেদিনীপুরের শুভেন্দুর জেলা কাঁথি তমলুকটা তারা দখলে আনতে পেরেছে তৃণমূলের হাত থেকে। তো এরকম একটা অবস্থাতে রাজ্য নেতারা এখন স্বভাবতই শুভেন্দুর দিকে তাক করেছে। অনেকেই বলছেন যে যখন সন্দেশখালী নিয়ে শুভেন্দু দৌড়ঝাঁপ করছেন, তখন আমাদের বিজেপির বুথ লেভেল সংগঠন অত্যন্ত দুর্বল ছিল এবার। কারণ শুভেন্দুরা যতটা মিডিয়া প্রচার বা মিডিয়া অ্যাটেনশনের দিকে নজর দিয়েছেন, সন্দেশখালী নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু বুথ লেভেলে সেই সংগঠন বা কেন্দ্র ধরে ধরে সেখানে সংগঠন বুথ লেভেল স্তরে সেটা করেনি। মানুষের সঙ্গে বিজেপি কর্মীদের কোনো যোগাযোগ ছিল না, যেটা তৃণমূল সুচারুভাবে করেছে। মানুষের কোন বিষয়গুলো মানুষকে দাগ কাটে সেই বিষয়গুলো নিয়ে শুভেন্দুরা বা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছেন এবার নির্বাচনে, দাগ কাটে সেই বিষয়গুলো নিয়ে প্রচারে তাদের মাথায় ছিল না। শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি বা এইসব নিয়ে মাথা ব্যথা করেছেন, এবং শুভেন্দু ভেবেছিলেন হয়তো মোদীকে সামনে, মোদীর ছবিটা রেখে বেরিয়ে যাওয়া যাবে। মোদী অমিত শাহের জন্য বড় বড় সভা করা হয়েছে হাওয়া তোলার জন্য, কিন্তু নিচুতলায় বা বুথ স্তরে বা এলাকা ভিত্তিক ছোট ছোট সভা সেগুলো করেননি। তো এই জন্য ভোটারদের কাছে বা মানুষের কাছে বিজেপি কর্মীরা পৌঁছতে পারেননি ভোটারদের সামনে তাদের দাবি দেওয়ার কথা। অথচ তৃণমূল মানুষের জীবনের দৈনন্দিন ব্যাপারগুলো নিয়ে বলেছে, তৃণমূল যে প্রচারগুলো করেছে সেগুলোকে কাউন্টার করতেও শুভেন্দু অধিকারীরা ব্যর্থ হয়েছে। তো এরকম ক্যাম্পেইন নিয়ে, বুথ স্তরের সংগঠন নিয়ে, এমনও দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এসছে, সেই সব প্রচার যে সভাগুলো, সেগুলো তো অনেক জায়গায় শুভেন্দু ছিলেন না। তিনি নিজের মতো করে তার মতো করে প্রচার সাজিয়েছেন। তার যেসব প্রিয় প্রার্থীরা ছিলেন সেখানে তিনি বারে বারে গিয়েছেন, প্রচার করেছেন। এইসব ধরনের ঘটনা, অভিযোগ এখন শুভেন্দুর বিরুদ্ধে তোলা হচ্ছে। বিভিন্ন নেতারা আস্তে আস্তে দলের ভিতরে অস্ত্র বার করা শুরু করছেন, এবং সবাই শুভেন্দুকেই ভিলেন বানানোর চেষ্টা করছেন যে এই বিপর্যয়ের জন্য তিনিই দায়ী। এবং সিট কমে যাওয়া বা বারে বারে আশ্বস্ত করা যে দল অনেক আসন পাবে, কিন্তু সিট কমে যাওয়া, এবং এখন ভোটের পরে শুভেন্দু মুখ বাঁচানোর জন্য যেগুলো বলছেন যে 90-এর উপর বা বিধানসভা ক্ষেত্র তারা জয়ী হয়েছেন, যেখানে 21 সালে, কিন্তু শুভেন্দু একবারও 19 সালের সঙ্গে পরিসংখ্যান করছেন না। সে গত লোকসভা ভোটের সঙ্গে যে ফারাক সেটা করছেন না। এটাও নেতারা বলছেন যে কেন আমরা সেইটা ধরে করছি না। যাই হোক, শোনা গিয়েছে যে বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বৈঠক করেছেন। কারণ একটা সময় জানা গিয়েছিল যখন দিলীপ ঘোষকে দুর্গাপুরে আসনে সরানো হয়, তখন একটা সময় বিজেপির অন্দরে শোনাও যাচ্ছিল যে দিলীপ ঘোষকে টিকিটও না দেওয়া হতে পারে, শুভেন্দু এরকমও পদক্ষেপ করছেন। তো তখন জানা যায় যে সুকান্ত মজুমদার পার্টির রাজ্য সভাপতি হিসাবে তিনি দিল্লিতে তদবির করেন, এবং তিনি চেয়েছিলেন যে দিলীপ ঘোষ যেন টিকিট পায়, সেটা মেদিনীপুরে না হলেও যদি অন্য কোনো আসনে বা দুর্গাপুর বর্ধমান আসনে। দিলীপবাবুর টিকিটও কেটে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সুকান্ত মজুমদার সেই যাত্রায় দিলীপ ঘোষের টিকিটটা আটকেছেন। এবং এখন ভোটে বিপর্যয়ের পরে যে সুকান্ত মজুমদার বুঝতে পারছেন যে দিলীপ ঘোষের প্রতি অন্যায় হয়েছে,
অবিচার হয়েছে। তাই এখন দিলীপের সঙ্গে তিনি আস্তে আস্তে জোটবদ্ধ হচ্ছেন এবং দিলীপের সঙ্গে পুরনো নেতারাও অনেকে আছেন যারা এখন কোণঠাসা অবস্থায় রয়েছেন, তারা দিলীপের সঙ্গে যোগাযোগ করছেন। সুকান্ত চাইছেন যে তিনি যে দিলীপের যারা অনুগামী তাদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করতে, কারণ শুভেন্দুর যে দাপট সেই দাপট তিনি ঠেকাতে পারবেন না। এবং সম্ভবত দিলীপ সুকান্তর গোপন বৈঠকে যেটা শোনা যাচ্ছে হয়েছে, সেখানে তারা এও ঠিক করছেন যে দিল্লির নেতাদের কাছে এই ভোট বিপর্যয়ের ব্যাপারে শুভেন্দুর যে ভূমিকা, সেই ভূমিকাটা কি সে নালিশও তারা করবেন। কারণ সুকান্ত মজুমদার এবারে বিজেপির রাজ্য সভাপতি থাকলো, তিনি আসলে নন প্লেইং ক্যাপ্টেন ছিলেন, তিনি নামে রাজ্য সভাপতি ছিলেন, পুরো ভোটটাই শুভেন্দু অধিকারী পরিচালনা করেছে। তা তিনি যখন তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, তিনি কেন্দ্রীয় নেতাদের এটাও বলবেন যে শুভেন্দুকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আসলে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতার দায় সমগ্র রাজ্য বিজেপির ঘাড়েই পড়েছে এবং এই নালিশটা তারা করবেন। এবং দিলীপকে পুনর্বাসন দেওয়ার জন্য সুকান্ত মজুমদার চেষ্টা করছেন। শোনা যাচ্ছে যে মেদিনীপুর আসনে জুন মালিয়া, সবই আমি শোনা যাচ্ছে বলছি, যেগুলো আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভায় যে নির্বাচিত হয়েছেন, সেও মেদিনীপুর বিধানসভা আসনটি খালি হচ্ছে। খুব শীঘ্রই রাজ্যে যে 10টি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন হবে তার সঙ্গে মেদিনীপুরও হবে। সুকান্ত চেষ্টা করছেন যে যদি শুভেন্দুকে, দিলীপ ঘোষকে সেই মেদিনীপুর আসনে প্রার্থী করা যায়, তাহলে অন্তত যদি দিলীপবাবু সেখান থেকে জিতে আসেন, তাহলে তিনি পরিষদীয় রাজনীতিতে থাকতে পারবেন এবং তার একটা পুনর্বাসন হবে। তো এখন জানি না সুকান্তবাবু দিলীপ ঘোষের এই যে গোপন বোঝাপড়া বা শুভেন্দুকে আটকানোর জন্য বা শুভেন্দুর এই একাধিপত্যকে রোখার জন্য তারা যে গোপন বোঝাপড়া করেছেন বা করছেন, সেটা কতদূর তারা সফল হবেন, সত্যি সত্যি শুভেন্দুর এই দাপট তারা দলে আটকাতে পারবেন কিনা। এবং বিজেপির আদি নেতারা ইতিমধ্যেই বলা বলি শুরু করেছেন যে যেভাবে দল এগোচ্ছে বা এই লোকসভা ভোটে যেভাবে ধাক্কা খেয়েছে, এই পরে যদি এরকম শুভেন্দুর হাতে ক্ষমতা থেকে যায় এবং বাকি পুরো পার্টিকে অস্বীকার করা হয়, তাহলে 26-এর বিধানসভা ভোটে কি ফলাফল হতে যাচ্ছে তার অশনি সংকেত এখনই দেখা যাচ্ছে। এখনই দলের সেটা নিয়ে ভাবা উচিত, তা না হলে কোনোদিনই বিজেপি রাজ্যে ক্ষমতা আসতে পারবে না, এই ধরনের কথা তারা বলছেন। এখন সুকান্ত দিল্লিতে শুভেন্দুদের বিরুদ্ধে নালিশ করবেন নিশ্চিতভাবে, এটাই বোঝা যাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত শুভেন্দু দিলীপের মিশন সাকসেসফুল হয় কিনা, দিলীপকে আবার পরিষদীয় রাজনীতিতে আনতে পারেন কিনা, মেদিনীপুরে টিকিট দিয়ে দিলীপ সেখানে জিতে আসতে পারবেন, অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো উত্তর আমরা আগামী দিনে খুঁজব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।